নমস্কার, শুভ সন্ধ্যা। সুমনদা বিষয়টা তুলেই দিলেন, হাতরাসের কথা। মানে হাতরাসের পরিস্থিতি 2024-এর লোকসভা নির্বাচনের সময় আনন্দবাজারের রিপোর্ট বলছে যে হাতরাসে যাদের জেলের পেছনে থাকা দরকার তারা বহাল তবিয়ত গ্রামে ঘুরছেন, আর গোটা পরিবার তারা সিআইএসএফের পাহারায় ঘরবন্দি হয়ে রয়েছে। তাদের বাইরে বেরোনোর জোগাড় নেই, তাদের খাওয়া পড়ার অভাব রয়েছে, চাকরি হয়নি প্রতিশ্রুতি মতো, এবং তাদের যে ক্ষুণ্ণিবৃত্তির জন্য যে প্রভিশনগুলো বা শিক্ষার জন্য যে প্রভিশনগুলো ছিল সেগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে না। ফলে হাতরাস প্রকৃত অর্থে দিলীপবাবু যেটা বললেন, সেই হাতরাসের যে তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়া, সেই ধর্ষণ, সেই খুনের যে বিচার, সেই বিচারও কিন্তু স্বাভাবিকভাবে হয়নি। আমি তারও আগে একটু উল্লেখ করব, সেটা হচ্ছে যে প্রাক্তন সাংসদ জহর সরকার বললেন যে দুর্নীতির কথা তিনি উল্লেখ করলেন। হ্যাঁ, ঠিকই বলেছেন উনি, দুর্নীতি ভারতবর্ষের রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন রাজীব গান্ধী একবার বলেছিলেন যে 1 টাকা যদি জনগণের জন্য খরচ করা হয় তার 10টা পয়সা শেষ পর্যন্ত মানুষের কাছে গিয়ে পৌঁছয়, আর 90টা পয়সা মাসেই নষ্ট হয়ে যায়। ফলে এখন যে দুর্নীতি কথা উনি বলছেন, যে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে বলছেন যে দুর্নীতি, এই ধরনের দুর্নীতি হয়নি। আমি জানি না, যে ওই আজকেই দেখছিলাম সেবির চেয়ারম্যান মাধবী পুরী বুচ, তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ মারাত্মক। তিনি তার বৈদেশিক অর্থ, তিনি সেবির চেয়ারম্যান, যে সেবি সাধারণভাবে ভারতবর্ষের এই শেয়ার মার্কেট পরিচালনার, তার যে মানে নিবন্ধীকরণের ক্ষেত্রে মূল ভূমিকা হচ্ছে সেবির, তা তিনি তার বৈদেশিক অর্থ ব্যবহার করে আদানিদের শেয়ারের দরটা তুলে দিয়েছিলেন উঁচুতে। এরকম একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। আমি জানি না, এগুলো আসলে খুব হাই স্ট্যান্ডার্ড অভিযোগ, তো মানে খুব হাই স্ট্যান্ডার্ড করাপশান। ফলে এর বিরুদ্ধে ব্যবস্থা হয় কিনা আমার জানা নেই। আমি বলছি যে আপনারা জানেন যে 1984 জর্জ অরওয়েলের সেই বিখ্যাত গ্রন্থ, সেটা 1949 সালে লেখা হয়েছিল, এবং সেটা এই 2024-এর লোকসভা নির্বাচনের সময় তার 75 বছর পূর্তি হয়েছিল। তা 2019 সালে ডোরিয়ান লিন্সকি, দি মিনিস্ট্রি অফ ট্রুথ, এ বায়োগ্রাফি অফ জর্জ অরওয়েলস 1984 নামে একটা বই লিখে হইচই ফেলে দিয়েছিলেন। যে বইয়ের মূল বিষয় ছিল, যে বইটিতে তিনি দেখিয়েছিলেন যে কিভাবে অরওয়েল একটি মন্ত্রণালয়ের কথা, ওই যে মিনিস্ট্রি অফ ট্রুথের কথা বলেছিলেন, যে যারা অনায়াসে প্রচুর পরিমাণে মিথ্যাকে বারবার প্রচার করে, সত্য বলে প্রচার করে গোটা সমাজ ব্যবস্থার ভিতটাকে নাড়িয়ে দিতে বাধ্য করেছিল। অর্থাৎ যেটা সত্য নয় সেই সত্যের অপলাপ করে, মিথ্যাকে বারবার প্ররোচনা করে সেই মিথ্যাকে বারবার ধরে প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছিল। আমরা সত্যি খুব আশ্চর্য হয়ে যাই যে গোটা ঘটনা, গোটা আরজিকর আন্দোলনের যে পর্ব, সেই আরজিকর আন্দোলনের পর্বে কিন্তু আমরা, যদিও অভয়ের যে ঘটনা, সেই ঘটনা মোটেই সমর্থনযোগ্য নয়, তার বিরুদ্ধে আমরা সকলেই সহমত, কিন্তু যে আন্দোলনটা তৈরি হয়েছিল সেই আন্দোলনে কিন্তু মূল লক্ষ্য ছিল, কতগুলো টার্গেট সেট করে দেওয়া হয়েছিল, যে টার্গেটগুলোতে পৌঁছতে হবে। অর্থাৎ সেই টার্গেটগুলো সত্য কি মিথ্যে সেটা জানার প্রয়োজন নেই, কিন্তু টার্গেটগুলোতে পৌঁছতে হবে। এবং খুব ধারাবাহিকভাবে আমরা দেখলাম যে এমন একটা আন্দোলন হলো, যে আন্দোলনে আমরা দেখলাম যে আন্দোলন কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দিয়ে এই আন্দোলন পরিচালনা হতো। আমি জানি না, ভারতবর্ষের ইতিহাসে আন্দোলন বহু হয়েছে, পশ্চিমবঙ্গের বুকেও অনেক আন্দোলন হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে দিয়ে আন্দোলন হতে পারে, সেই আন্দোলনের রূপরেখাও আমরা প্রত্যক্ষ করেছি, এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধারদের বিবৃতিও রয়েছে যে কীভাবে তাদের টাকা পয়সা দেওয়া হয়েছিল, এবং কিভাবে এই গোটা যে কর্মকাণ্ড, এই যে গোটা কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ধরনের ঘটনাগুলো বারবার ধরে ঘটানো হয়েছিল, সেই ঘটানোর পেছনে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে এই ধরনের একটা পরিকল্পনা কাজ করেছিল। অথচ আমরা দেখেছি যে একাধিক ঘটনা পশ্চিমবঙ্গের বুকে ঘটে গেছে। যেমন 1982 সালে কোচবিহারের সরকারি হাসপাতালের নার্স বর্ণালী দত্ত, তিনি তার নিজের কোয়ার্টারে মারা গিয়েছিলেন, খুন হয়েছিলেন। সেই খুনের যে তদন্ত, সেই তদন্ত শেষ পর্যন্ত তার যে কি হয়েছিল সেটা জানা নেই। বা 2001 সালে আরজিকরের ডাক্তারি পড়ুয়া সৌমিত্র বিশ্বাস, তিনি আত্মহত্যা করেছিলেন, যে আত্মহত্যা থেকে খুন বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন তার মা। সেই ঘটনার কিন্তু সুবিচার হয়নি। আমি বলবো যে সাধারণভাবে যে আন্দোলনটা পরিচালিত হয়েছিল সেই প্রাইমারিলি আন্দোলনটা পরিচালনার জন্য ডক্টর কাফিল খান, সেই কাফিল খানের কথা আমরা জানি, গোরক্ষপুরের সেই
বিখ্যাত ডাক্তার, যিনি গোরক্ষপুর সরকারি হসপিটালে শিশু মৃত্যুর বিরুদ্ধে, শিশু মৃত্যু যাতে না হয় সেই জন্য নিজের পয়সায় তিনি সেখানে অক্সিজেন সিলিন্ডার ভাড়া করে এনেছিলেন এবং সেই অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে তিনি শিশুগুলোকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তা সেই ডক্টর কাফিল খান কিছুদিন আগে কলকাতায় এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে কলকাতায় এসে বলে গিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য বলেই আরজি কর নিয়ে প্রবল বিক্ষোভ প্রতিবাদের সুযোগ মিলেছে। তিনি বলছেন যে ইউপি হলে প্রতিবাদীদের মেরে জেলে ভরে দেওয়া হতো। অর্থাৎ তিনি কিন্তু তার এই বক্তব্য থেকে একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে, যে আন্দোলন আরজি করের আন্দোলন ঘটেছে সেই আন্দোলন কিন্তু প্রমাণ করে দিয়েছে যে পশ্চিমবঙ্গের বুকে গণতন্ত্র আছে এবং পশ্চিমবঙ্গের বুকে প্রতিবাদের যে পরিসর সেই পরিসর কিন্তু আছে। আমি দেখেছি বারবার ধরে, আপনারা প্রত্যেকেই লক্ষ্য করবেন যে বিভিন্ন ধরনের তদন্ত রিপোর্ট বা বিভিন্ন ধরনের ফরেন্সিক ল্যাবরেটরি, যেমন সিএফএসএলের যে তদন্ত, তাদের যে ফরেন্সিক রিপোর্ট, সেই ফরেন্সিক রিপোর্ট অনেক পরে এসে পৌঁছেছিল। কিন্তু যে সময় আমরা এই সিএফএসএলের ফরেন্সিক রিপোর্ট নিয়ে আমরা যখন আলোচনা বা বিতর্ক দেখলাম, দুঃখের কথা তার বেশ কিছুদিন আগে 11ই নভেম্বর 2024 ওই তদন্ত রিপোর্ট কিন্তু চলে এসেছিল। তার অন্তত 1 মাস পরে, যখন বিতর্কটা শুরু হলো তার থেকে অন্তত 1 মাস পরে ডিসেম্বরে এসে সেই সিএফএসএলের যে মানে ফরেন্সিক রিপোর্ট, সেই ফরেন্সিক রিপোর্ট নিয়ে তদন্ত শুরু হলো। বা আমরা দেখলাম যে গত 21শে সেপ্টেম্বর সিবিআই যে রিপোর্ট দিয়েছিল তাতে মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড MIMB তাদের একটা রিপোর্ট ছিল, যে রিপোর্টে বলা ছিল যে একজনের পক্ষে এই অপরাধ ঘটানো সম্ভব হলেও হতে পারে, অর্থাৎ একজনই যে জড়িত তা নিশ্চিত করে কিছু জানানো হয়নি, অর্থাৎ একজন হলেও হতে পারে, অর্থাৎ একেবারে নিশ্চিত করে বলা হয়নি। কিন্তু সাধারণভাবে বিশেষজ্ঞদের বক্তব্য হলো যে উল্টো করেও যদি প্রশ্ন করা হতো তাহলেও হয়তো সাধারণভাবে একই কথা আসতো। আমরা দেখেছিলাম যে 9ই আগস্ট থেকে 2024 থেকে শুরু করে 18ই জানুয়ারি 2025 এসে আমরা শেষ পর্যন্ত 162 দিন পরে আমরা বিচার পেয়েছিলাম। তার মধ্যে 100 ঘন্টা, প্রথম 100 ঘন্টা এই তদন্তের দায়িত্ব ছিল কলকাতা পুলিশের হাতে। আর পরবর্তী পর্বে আপনারা জানেন যে তদন্তটা সরাসরি সিবিআইয়ের হাতে চলে যায় এবং সিবিআই সেই তদন্তে যে মানে তথ্য প্রমাণের ক্ষেত্রে যে নতুন কোনো তথ্য প্রমাণ পেশ করতেও যেমন ব্যর্থ হয়, তেমনি নতুন কোনো অপরাধীকেও কিন্তু তারা খুঁজে পায়নি। তারা যে রিপোর্ট পেশ করে, তারা যে চার্জশিট দেয়, সেই চার্জশিটে কিন্তু আর যে দুজনের নাম ছিল তারা কিন্তু জামিনে মুক্ত হয়েছে, কারণ তার বিরুদ্ধে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট বলা সত্ত্বেও সেটা কিন্তু জমা পড়েনি। গত 7ই অক্টোবর 2024 শুনানিতে সিবিআই তথ্য প্রমাণ লোপাটের মামলায় আরজি করের তৎকালীন কর্তৃপক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে বলা সত্ত্বেও এখনও পর্যন্ত অর্থাৎ 18/1/25 পর্যন্ত এই সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু স্বাভাবিকভাবে জমা পড়েনি। সিবিআই তদন্তে চেয়ে মানুষ পথে নামলেও রাজ্য পুলিশের হাতে কিন্তু একাধিক ঘটনা এর মধ্যে ঘটে গেছে। ধর্ষণ, খুনের ঘটনা, একাধিক ঘটনা ঘটেছে, যে ঘটনায় দেখা গেছে যে রাজ্য পুলিশ কিন্তু অসাধারণ সাফল্য পেয়েছে। আমি কয়েকটার কথা একটু আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাই। প্রথমটা হচ্ছে যে গত 4 ডিসেম্বর বটতলায় শিশুকন্যার ধর্ষণের 26 দিনের মাথায় চার্জশিট দেওয়া হয়। তারপরে হচ্ছে দক্ষিণ 24 পরগনায় 9 বছরের বালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় 62 দিনের মধ্যে অপরাধীদের ফাঁসির সাজা শুনিয়েছিল আদালত। গাইঘাটায়, উত্তর 24 পরগনার গাইঘাটায় স্কুল ছাত্রী ধর্ষণের 45 দিনের মাথায় রাজ্য পুলিশ চার্জশিট জমা দেয়। তারপরে হচ্ছে জয়গাঁয়ে 7 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুন করে পুড়িয়ে দেওয়ার ঘটনার তদন্তে নেমে 52 দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দেয় আলিপুরদুয়ার জেলা পুলিশ। দক্ষিণ 24 পরগনার জয়নগরে নাবালিকার ধর্ষণ ও খুনের মামলাতে দোষী সাব্যস্ত ও ফাঁসি শোনানো হয় 60 দিনের মধ্যে। অর্থাৎ এরকম একাধিক বিষয়, একাধিক ধর্ষণ খুনের মামলায় রাজ্য পুলিশ অসাধারণ সাফল্য অর্জন করে। ফলে রাজ্য পুলিশ তদন্ত করতে পারে না, এটা কিন্তু আলটিমেটলি প্রমাণ হয়েছে যে রাজ্য পুলিশের যে তদন্ত পদ্ধতি সঠিক ছিল, যার জন্য কিন্তু 18ই জানুয়ারির যে রায় প্রকাশিত হলো সেই রায় কিন্তু অতিরিক্ত কোনো নাম সেখানে সংযোজিত হয়নি এবং রাজ্য পুলিশ যে তথ্য প্রমাণ জোগাড় করেছিল সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই সাধারণভাবে এই রায় ঘোষিত হয়েছিল। আমরা তারপরেও দেখেছি যে একাধিক ঘটনা এমন ঘটেছে, এই ঘটনাগুলো কিন্তু সাধারণভাবে বহু প্রশ্ন, যেটা আমাদের এই আজকের বিতর্কের বিষয়ের মধ্যে যে কথাগুলো আছে, যে প্রশ্নগুলো আছে, তার মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা দেখেছি তার মধ্যে একাধিক গণ ইস্তফার ঘটনা ঘটে কবে? 8 সেপ্টেম্বর
থেকে গণইস্তফার কর্মসূচি ঘোষণা করে এবং সেখানে প্রায় 500 জন ডাক্তার তারা সেখানে গণইস্তফা দেয়। কিন্তু দুর্ভাগ্যের কথা যে বা সৌভাগ্যের কথা যে সাদা কাগজে ইস্তফা দেওয়া হয়েছিল আমি জানি তার মধ্যে কিন্তু কোনো ডাক্তার কিন্তু ইস্তফা দেয়নি এবং এটা রাজ্য সরকার চায়ও না ইস্তফা। অর্থাৎ এই যে মানে সাদা কাগজে ইস্তফা দেওয়ার যেটা ঘটনা যেটা সেটাও কিন্তু একটা নাটকেরই অংশ। অর্থাৎ গোটা আন্দোলনটাকে উস্কানি দেওয়ার একটা স্বাভাবিক প্রচেষ্টা আমরা কিন্তু সেই সময় প্রত্যক্ষ করেছি। এবং সবথেকে দুর্ভাগ্যের কথা যেটা যে এই ঘটনা যখন ঘটছে, আন্দোলন যখন ঘটছে এবং আবহাওয়াকে নিয়ে তার যে মানুষের যে আবেগ, সেই আবেগ যখন ক্রমশ মানে তার যে তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, সেই সময় আমরা এটাও লক্ষ্য করেছিলাম যে সেখানে আরজি কলেজ ট্রমা কেয়ার সেন্টারে রক্তমাখা গ্লাভস, যে রক্তমাখা গ্লাভসের অস্তিত্ব আর পরবর্তীকালে দেখা যায়নি, তার ব্যাজ নম্বর মেলেনি এবং সেই গ্লাভসে আদৌ রক্ত লেগে ছিল কিনা সেটাও কিন্তু কোনোভাবে প্রমাণিত হয়নি। অর্থাৎ ঠিক যেভাবে আমি সোমা বলছি তিনিও যেমন রাতারাতি উধাও হয়ে গিয়েছিলেন, ঠিক একইভাবে কিন্তু এই রক্তমাখা গ্লাভসও উধাও হয়ে গেল। পরবর্তীকালে আমরা দেখলাম যে SSKM এর নিম্নমানের কাঁচির ব্যবহার, এই কাঁচিরও কিন্তু পরবর্তীকালে সেই কাঁচির সন্ধান কিন্তু পাওয়া যায়নি এবং এটা মানে এই ধরনের ঘটনাগুলোর মাধ্যমে কিন্তু খুব স্বাভাবিকভাবে রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কিন্তু একাধিক প্রশ্ন তুলে দেওয়ার চেষ্টা হয়েছে। আমি যে কথাটা উল্লেখ করব যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সেই সময় ক্রাউড ফান্ডিংয়ের নামে একাধিক ছাত্রছাত্রী নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রচুর বাইরে থেকে অর্থ সেখানে আসে এবং যেটা বললাম যে তারা একটা মানে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, একাধিক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দিয়ে এই গোটা আন্দোলনের কর্মসূচি পরিচালিত হয় এবং তার জন্য যে অর্থ তারা তোলে ক্রাউড ফান্ডিং, সেই ক্রাউড ফান্ডিং নিয়েও কিন্তু বিধাননগরের যে সাইবার থানা, সেই সাইবার থানায় একটা মামলা হয়েছে এবং সেই মামলায় সেই যে কর্তৃপক্ষ যারা এই মানে অভিযোগ করেছে, সেই অভিযোগে তারা 4 জন ডাক্তারি ছাত্রছাত্রীর নামও তারা সেখানে তুলে ধরেছে এবং কিভাবে সেই টাকাগুলো তোলা হয়েছে এবং সেই টাকা যারা প্রদান করেছে সেই প্রদান করা টাকার যে স্বীকৃতিপত্র, সেই স্বীকৃতিপত্র তারা পায়নি এবং তার অডিট রিপোর্ট হয়েছে কিনা এ নিয়েও তারা কিন্তু সন্দেহ প্রকাশ করেছে। পাশাপাশি আমরা দেখেছি যে সরকারি পদে আসীন ডাক্তার, বর্ধমানে একজন সরকারি পদে আসীন ডাক্তার, তিনি তার হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেখানে তিনি অর্থ তুলেছেন এবং সেই অর্থ তুলেছেন হচ্ছে নিজের পরিচয়, অর্থাৎ তার যে সরকারি হসপিটালে তিনি যে পদে রয়েছেন সেই পদের পরিচয় দিয়ে সেখানে অর্থ তোলা হয়েছে। আমি জানি না যে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোরও আগামী দিনে কোনো সদুত্তর পাবো কি না। আমরা তো দেখেছিলাম যে 9 আগস্ট থেকে 17 অক্টোবর এর মধ্যে আপনারা জানেন এটা যে এই সময় পর্যন্ত 563 জন সরকারি রেসিডেন্ট ডাক্তার 73,905টা স্বাস্থ্যসাথীর কেস হ্যান্ডেল করেছিল, যাতে তারা রোজগার করেছিল 54,39,00,000 টাকা, প্রায় 10 লক্ষ টাকা করে। আমি বলছি যে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু বিপরীত দিকে রয়েছে। আমরা নিশ্চয়ই অভয়ার যে বিচার, সেই বিচার আমরা অবশ্যই সেটা ন্যায়সঙ্গত কিনা সেটা আমরা নিশ্চয়ই বিচার করব এবং অভয়ার দোষী যাতে শাস্তি পায় সেই চেষ্টাও আমরা করব। কিন্তু পাশাপাশি যে প্রশ্নগুলো আমাদের বিরুদ্ধে উঠল, অর্থাৎ যারা আন্দোলন করলেন যে প্রশ্নগুলো তাদের বিরুদ্ধে উঠল, সেই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আগামী দিনে দিতে হবে, কারণ প্রশ্নটা একপাক্ষিক নয়। কারণ এটা প্রমাণ হয়ে গেছে যে আপনারা জানেন এই কিছুদিন আগে মেদিনীপুর মেডিকেলে যে ঘটনা ঘটেছিল, সেই মেডিকেল ঘটনাতে আপনারা দেখেছিলেন যে একজন চিকিৎসক তিনি তার সেখানে ডিউটি রয়েছে, তিনি সেখানে উপস্থিত না থেকে তিনি প্রায় 40 কিলোমিটার দূরে একটা নার্সিংহোমে এখানে গিয়ে অন্য অপারেশনের কাজ করতেন, যার জন্য এখানে কিন্তু যারা অনভিজ্ঞ সেই অনভিজ্ঞতার জন্য একজনকে সেখানে কিন্তু তাদের প্রাণহানি হয়েছিল এবং বেশ কয়েকজন খুব গুরুতর আহত হয়ে তারা এই মুহূর্তে কলকাতার হসপিটালে ভর্তি রয়েছেন। প্রশ্ন কিন্তু এগুলো উঠবে। আমি স্বাস্থ্য ব্যবস্থা শুধু সমালোচনা করব, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার যে ভালো দিকগুলো, সেই ভালো দিকগুলোর প্রশংসাও তো আপনাকে তুলে ধরতে হবে। আজকে সরকারি হসপিটালে যে স্বাস্থ্যসাথী প্রকল্প, এই স্বাস্থ্যসাথী প্রকল্প একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রকল্প এবং এই প্রকল্প পশ্চিমবঙ্গের প্রায় 2.1 কোটি পরিবার এই মুহূর্তে স্বাস্থ্যসাথীর সুবিধা পেয়েছে। সারা রাজ্যের মানুষ তারা স্বাস্থ্যসাথীর সুবিধা পেয়েছে। আমি বলছি যে আপনি যখন আলোচনা করবেন, আলোচনাটা একটা নির্দিষ্ট অপরাধ ভিত্তিক আলোচনা হোক, অপরাধী ভিত্তিক আলোচনা হোক, কিন্তু রাজ্য সরকারের দিকে আঙুল তুলে যে প্রশ্নগুলো আপনারা করছেন সেই প্রশ্নের বিপরীত মুখে আপনাদের দিকেও বহু আঙুল উঠছে। সেই আঙুলগুলো যেখানে উঠছে, যে প্রশ্নগুলো উঠছে, তারও ন্যায্য উত্তর আপনাদের আগামী দিনে দিতে হবে। এই কটি কথা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।